নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব সেই কবিতার নাম হলো খেয়া। এই কবিতাটির কবি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, ইংরাজি 7ই মে 1861 খ্রিস্টাব্দ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, পরাধীন ব্রিটিশ ভারত। তার মৃত্যু 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, 7ই ইংরাজি 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, পরাধীন ব্রিটিশ ভারত। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বকালে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়। তিনি তার জীবনকালে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্য সংকলন রচনা করেন। তার সর্বমোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমরা আমাদের আলোচ্য খেয়া কবিতাটি প্রেক্ষাপট সম্পর্কে কিছু জেনে নেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থের কবিতাগুলি বাংলা 1302 বঙ্গাব্দের চৈত্র মাস থেকে 1303 বঙ্গাব্দের শ্রাবণ মাসের মধ্যে লেখা হয়েছে। এই কাব্যগ্রন্থের 71টি কবিতার মধ্যে খেয়া কবিতাটি 19 সংখ্যক কবিতা। কবি শিলাইদহ ও প্রতিস্বরে বসে বোটে থাকাকালীন রচনা করেন এই কবিতা। চৈতালি কাব্যগ্রন্থের মুখবন্ধে কবি বলেছেন, স্বল্প পরিসর প্রতিস্বর নদীতে বোটে থাকাকালীন নদীর দুই তীরে গ্রাম দুটিকে খুব কাছ থেকে তিনি প্রত্যক্ষ করেছেন। গ্রামবাসীদের সহজ সরল জীবনযাত্রার বর্ণনা কবির কলমে লিপিবদ্ধ হয়েছে। কবিতাটি 14 লাইনে, অর্থাৎ এটি চতুর্দশপদী বা সনের ধর্মী কবিতা। চলে আসি আমরা এবার মূল কবিতায়। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। খেয়া অর্থাৎ ছোট ডিঙি নৌকা। নদীর দুধারে দুই গ্রামের অবস্থান। এই ছোট নদী দুই গ্রামের মধ্যে সংযোগ রক্ষা করছে। আর গ্রাম দুটির মধ্যে যোগাযোগের মাধ্যম হলো এই খেয়া। এক গ্রামের লোক অন্য গ্রামে যায়, আবার অন্য গ্রামের লোক নিজের ঘরে ফিরে আসে এই খেয়া নৌকার মাধ্যমে। সারাদিন এই আসা যাওয়া চলতেই থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরন্তর চলে এই আসা যাওয়া। এই দুই গ্রামের মধ্যে আছে গভীর বন্ধন, পরস্পরের সঙ্গে নিবিড় যোগাযোগ। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে এপারের লোক অন্য পারে যায় বা আসে, আবার ওই পারের লোক এপারে আসে। তারা একে অপরকে গভীরভাবে চেনে। এবার কবি পরবর্তী লাইনে কবি এবার পৃথিবীর অন্য একটি জগতের বর্ণনা করেছেন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। দ্বন্দ্ব মানে আমরা জানি ঝগড়া। এই ছোট গ্রাম দুটি নিজেদের বাইরের জগৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, অর্থাৎ তারা নিজেদের ছাড়া অন্য জগৎ বা পৃথিবীর কোনো খবর রাখে না। বাইরের দুনিয়ায় কোনো খবর এদের কাছে এসে পৌঁছায় না।
বাইরের পৃথিবীতে কত রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে চলেছে, কত রাজ্যের ক্ষমতালোভী মানুষ ক্ষমতার লোভে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। বাইরের পৃথিবীতে শক্তি আর ক্ষমতার লড়াইয়ের জন্য প্রতিনিয়ত কত রক্তক্ষয়ী যুদ্ধ ঘটে চলেছে, তার হিসাব নেই। কত নতুন ইতিহাস প্রতিদিন তৈরি হচ্ছে, কত যুদ্ধ প্রতিনিয়ত বহির্বিশ্বে ঘটে চলেছে। কোনো দেশ যুদ্ধে পরাজিত হচ্ছে, আবার কোনো দেশের মাথায় উঠছে বিজয়ে জয় মুকুট। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত টুটে আর ফুটে। মানুষে মানুষে, এই লাইন দুটির অর্থ হলো, মানুষে মানুষে ক্ষমতা, দম্ভ, কোনো বিষয়ের মতো পার্থক্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা, অপরকে ক্ষমতাচ্যুত করে তার সম্পদ গ্রাস করার ইচ্ছায় অবতারণা করে রক্তক্ষয়ী যুদ্ধের। সেই যুদ্ধের ফলে কেউ হয় ক্ষমতাচ্যুত, যা কবির ভাষায় মুকুট টুটে, আর অপরজন অর্থাৎ অপর দেশ হয় বিজয়ী। বিজয়ী দেশ রক্ষা করতে পারে তার নিজেদের সম্পদ, কিন্তু যারা পরাজিত দেশ, সেই দেশের সম্পদও তারা নিজেদের করায়ত্ত করে, অর্থাৎ বিজয়ী দেশ সেই পরাজিত দেশের সম্পদও নিজেদের করায়ত্ত করে, আরও বেশি সম্পদশালী সে হয়ে ওঠে। বিজয়ী দেশ আরও বেশি সম্পদশালী হয়ে নিজেদেরকে আরও ক্ষমতা বলবান করে ফেলে, যা কবির ভাষায় সোনার মুকুট ফুটে। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা, অর্থাৎ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক যুগ সর্বদা নিত্য নতুন আবিষ্কার করে চলেছে। বিজ্ঞানের জগতে ঘটে চলেছে প্রতিনিয়ত নানা কর্মযজ্ঞ। সভ্যতার সর্বোচ্চ শিখরে আরোহণ করার লক্ষ্যে সদা সর্বদা কিছু না কিছু আবিষ্কৃত হয়েই চলেছে। সভ্যতার এই অগ্রগতির সঙ্গে তাল মেলাতে গিয়ে আবিষ্কৃত হচ্ছে নানা রকমের উপজাত খারাপ বা ক্ষতিকারক জিনিস, যেমন বর্তমান উন্নত সভ্যতার উপজাত হিসাবে বিভিন্ন দূষণ, অর্থাৎ বায়ু, জল, শব্দ ইত্যাদির কথা আমরা এখানে বলতে পারি। আমরা পুরাণের বর্ণনায় দেখেছি সমুদ্র মন্থনের সময় অমৃতের পর হলাহল বিষ উঠে এসেছিল। তেমনি সভ্যতার উত্থানের জন্য আবিষ্কৃত যে সকল যন্ত্র বা উপাদান, তা অনেক ক্ষেত্রেই তার কুপ্রভাবে মহাবিশ্বে ছড়াচ্ছে। এটি কবির ভাষায় হলো হলাহল বা বিষ। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দোহা মানে হলো দুজনে। আচ্ছা, বহির্বিশ্বের এই যে এত কিছু খবর, এই সব খবর, এই সভ্যতার অগ্রগতির খবর, ইতিহাসের ক্ষমতা হস্তান্তর ইত্যাদি এইসব খবর, এইসব কোনো কিছুরই এই নদীর দুই তীরের মানুষের জীবনকে প্রভাবিত করে না, কারণ তাদের কাছে পরিবর্তনের আগেই বলেছি, পরিবর্তনের কোনো খবর তাদের কাছে পৌঁছায় না, বা তাদের কোনো আগ্রহই নেই জানারও। তার কোনো খবর তারা, এই দুই নদীর তীরে মানুষ, তারা কোনো খবরই রাখে না। এই দুই গ্রাম শুধু পরস্পরকে চেনে। দুই গ্রামের মধ্যেই ঘটে সকল রকমের আদান প্রদান, ভাব বিনিময়, যাতায়াত। তাদের সরল জীবনযাত্রা একইভাবে প্রভাবিত হয়ে চলেছে। তাদের এই এক গ্রাম থেকে অন্য গ্রামে যোগাযোগের মাধ্যম হলো এই খেয়া বা এই নৌকা, যা চিরদিন দুটো গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে থাকে আজীবন। আশা করি বুঝতে পেরেছ।